স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্ক জোরদারে ঐকমত্য, 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে শুনানি শুরু, প্রথম দিনেই পক্ষে বিপক্ষে ধাক্কাধাক্কি, হাতাহাতি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার চালু, ফলকে নাম দেয় ক্ষুব্ধ উপদেষ্টা ফাউজুল কবির। এখানে নাম আসলো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে? তাহলে কেন আমার নাম থাকবে এখানে? এবারে বিস্তারিত। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের পর এগুলো সই হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, 71-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত 3টি সমস্যা 2বার সমাধান হয়েছে। তবে ঢাকা এই দাবির সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ সফরের শেষ দিন রবিবার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক আরও গতিশীল করতে তারা 2 ঘণ্টা ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে দুই দেশের সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত যাতায়াত নিশ্চিতে একটি চুক্তি সই হয়। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ গ্রুপ গঠন এবং সংস্কৃতি বিনিময় সহ বিভিন্ন বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই করেন কর্মকর্তারা। মধ্যাহ্নভোজের আগে পাকিস্তানের মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান, মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি বাংলাদেশের, এ বিষয়ে কি মত পাকিস্তানের। জবাবে ইসহাক দার মন পরিষ্কার করে সামনে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে দাবি করেন বিষয়টির 2বার মীমাংসা হয়েছে। অমীমাংসিত ইস্যুটি 1974 সালে প্রথমবারের মতো নিষ্পত্তি হয়েছে। আমার মতে ওই সময়ের দলিলটি 2 দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ 2000 সালে বাংলাদেশে এসে প্রকাশ্যে ও খোলা মনে বিষয়টি সমাধান করেছে। ফলে 2বার এর সমাধান হয়েছে। অবশ্য এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ, যা ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে, এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এবং দুই পক্ষই এইটুকু এগ্রি করেছি যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। গণহত্যার ঘটনায় পাকিস্তানের ক্ষমা চাওয়া এবং দেশটির কাছে মুক্তিযুদ্ধের আগের পাওনা এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত পাঠানোর বিষয়গুলো সরকার নিজস্ব কৌশলে এগিয়ে নেবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক। এদিকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান জানিয়েছেন, 2 মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে তিনি আশাবাদী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের মরদেহের সুরতহাল রিপোর্ট চাপ প্রয়োগ করে 5বার পরিবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন দাবি করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলাম। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রবিবার 7ম দিনের সাক্ষ্য গ্রহণের সময় তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই ঘটনায় উত্তাল হয়ে পড়ে পুরো দেশ। শুরু হয় সরকার বিরোধী গণ আন্দোলন। এর ফলে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। পরে সাংবাদিকদের কাছে তা তুলে ধরেন প্রসিকিউশন। উনি যখন পুলিশ প্রশাসন এবং সচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে তার উপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। তবে উনি কৌশলে বলেছেন
সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন। একই আদালত মেহেরপুরে এক শিবির নেতাকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 4 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। তদন্তে ওনার নাম এসেছে, সেই মামলায় যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোনারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় 26 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। রবিবার এ সড়ক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় ফলকে নিজের নাম দেখে চটে যান তিনি। উপদেষ্টা জানান, সরকার সড়ক নির্মাণ করেছে জনগণের টাকায়, এতে শুধু মন্ত্রণালয়ের নাম থাকতে পারে। তিনি দ্রুত ফলক পরিবর্তন করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে টোল প্লাজায় গিয়ে ফিতা কেটে সড়কের উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে সড়ক অতিক্রম করেন। ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খালি এই বাইপাসের উদ্বোধন হয়েছে, বাস এই যাচ্ছে এবং ওই যে যারা করছে, এই যে তোমাদের মন্ত্রণালয় কিংবা ওই যে তোমরা তো এগুলো জানো না, এখানে নাম আসলো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে এটা? তাহলে কেন আমার নাম থাকবে এখানে? এটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। না, কিসের ফিতা কাটবো? ওখানে নাম লেখছে আমার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনেই নির্বাচন ভবনে পক্ষে বিপক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার এ নিয়ে আলাদা আলাদা অভিযোগ ও ভিন্ন ভিন্ন বর্ণনা দিয়েছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা আতাউল্লাহ। নির্বাচন কমিশনে উপস্থিত সাংবাদিকদের সামনে এনসিপি নেতা আতাউল্লাহ দাবি করেন, তিনি শুনানিতে দাঁড়ালে রুমিন ফারহানা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এনসিপির নেতার অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে নির্বাচন কমিশনে উপস্থিত রুমিন ফারহানা বলেন, মুশকিলের বিষয় হচ্ছে তিনি পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন আমি জানি না। আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাট জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল চলছে। আর 3টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বরগুনায় চলছে জনসমাবেশ ও মানববন্ধন। বাগেরহাটে গত প্রায় 1 মাস ধরে চলতে থাকা মানববন্ধন ও বিক্ষোভ চূড়ান্ত রূপ ধারণ করেছে, যার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বাগেরহাট জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল ডাকা হয়। এতে বাগেরহাট জেলার সঙ্গে অন্য জেলাগুলোর যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বরগুনায় 3টি সংসদীয় আসন কমিয়ে 2টি আসন করার প্রস্তাব বাতিল ও আগের আসন বহাল রাখার দাবিতে আন্দোলন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে কক্সবাজারে। এতে অংশ নিচ্ছে অন্তত 40টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, উখিয়া উপজেলার ইনানির একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে থাকছে 5টি অধিবেশন।
নিজেদের পছন্দ মতো নেতা নির্বাচন করতে মুখিয়ে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকসু ও হল সংসদ নির্বাচনের নেতা হতে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন 273 জন। 1971 সালের 12 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 1972 সালে অনুষ্ঠিত হয় প্রথম জাকসু নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছিল 1992 সালে। 24 জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ পাল্টে যায়। এরপর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। অবশেষে হচ্ছে কাঙ্ক্ষিত ভোট। প্রাণ প্রকৃতি রক্ষায় যারা সচেতন ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে অনেক সমস্যা হয়, সেগুলো সমাধান নিয়ে কাজ করবে। আমাদের স্টুডেন্টদেরও অনেক সমস্যা থাকে, সেগুলো নিয়ে কাজ করবে। গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাকে পূরণ করবে, এরকম লোক যেন নেতৃত্বের মধ্যে আসুক। এবার জাকসুর 24টি পদ এবং 21টি হল সংসদের 15টি করে পদে নির্বাচিত হবে। ক্যাম্পাসে রাত পর্যন্ত ব্যস্ত থাকেন প্রার্থীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল যদি জিতে আসতে পারে, তাহলে আমরা চিরতরে এই গেস্ট রুম, গণরুম, র্যাগিং কালচার উঠিয়ে দিব। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কিন্তু কাজ করে যায়। এই জন্য শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র থেকে আমি এবারে জাকসু নির্বাচনে বিপি পদে নির্বাচন করতে চাই। আমরা আমাদের প্যানেলে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি রাখার চেষ্টা করেছি। আমরা আদিবাসীদের রাখার চেষ্টা করে, আদিবাসী শিক্ষার্থীদের রাখার চেষ্টা করেছি। যেমন রয়েছে ক্লিন ইমেজ, সাথে রয়েছে অনেক সমৃদ্ধ একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আমরা বিশ্বাস করি আসলে যারা পড়াশোনায় ভালো ডিপার্টমেন্টাল রেগুলার স্টুডেন্ট, তাদের দ্বারাই সুন্দর একটি ক্যাম্পাস গঠন করা সম্ভব। সব প্রতিদ্বন্দ্বিতা পিছনে ফেলে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব যেন নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, স্বচ্ছ হয়, অহিংস হয় এবং সবার কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য। 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। এবার ভোটার সংখ্যা 11,919। দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার সকাল 10টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। এ কার্যক্রম চলবে আগামী 26 আগস্ট পর্যন্ত। রাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, পুনর্বিন্যস্ত তফসিলের বিষয়ে হল প্রভোস্টদের অবহিত করা হয়েছে। এছাড়া প্রতিটি আবাসিক হলে 2 জন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য 300 টাকা এবং হল ছাত্র সংসদের জন্য 200 টাকা অগ্রণী ব্যাংকে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে। সেপ্টেম্বরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রভাব বাড়ার আশঙ্কায় মশা নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানীতে মশার বিস্তার ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য বর্জ্য ব্যবস্থাপনা অনেকাংশে দায়ী। রবিবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংলাপ আগস্ট 2025 প্রতিরোধ, প্রস্তুতি ও নিরসন বিষয়ক সমন্বয় সভায় তিনি এসব কথা জানান। মোহাম্মদ এজাজ বলেন, লার্ভা ছড়ানোয় রাস্তার পাশে বসা অস্থায়ী বাজার এবং হকারদের ব্যবহৃত প্লাস্টিক, পলিথিন অনেকাংশে দায়ী। রাস্তার পাশের এসব বাজার ও হকার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অনাহারে মৃত্যুর মিছিল থামছে না যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে। শনিবার 2 শিশুসহ অনাহারে আরও 8 জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্যকর্মীদের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উপত্যকাটিতে নতুন করে ইসরায়েলি হামলায় আরও 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত 22 জন। হামলার পাশাপাশি ইসরায়েলি সেনারা গাজা সিটির আরও ভেতরে প্রবেশ করছে। শহরটি পুরোপুরি দখল ও প্রায় 10 লাখ মানুষকে জোরপূর্বক উৎখাত চেষ্টার অংশ হিসেবে সেখানে অভিযান চালাচ্ছে তারা। ইউক্রেন যাতে রাশিয়ার ভেতরে হামলা চালাতে না পারে সেজন্য কিয়েভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন। তবে ইউক্রেনীয় বাহিনী যদি রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে চায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, গত 3-4 মাসে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রের ATACMS দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইলেও ওয়াশিংটন তা দেয়নি। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্ক জোরদারে ঐকমত্য, 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই।
সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে শুনানি শুরু। প্রথম দিনেই পক্ষে বিপক্ষে ধাক্কাধাক্কি, হাতাহাতি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার চালু, ফলকে নাম দেয় ক্ষুব্ধ উপদেষ্টা ফাউজুল কবির। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।